1:1 এবং একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু দেখো অনুপাতটা আমার একই আছে 1:1, অর্থাৎ স্টয়চিওমেট্রিক অনুপাতটা কিন্তু আমার অপরিবর্তিত আছে বা কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তাহলে এর ফলে যে ধরনের ভ্যাকেন্সি ডিফেক্ট বা শূন্যতা জনিত ত্রুটি দেখা যায় তাকেই বলবো আমরা স্কটকি ডিফেক্ট। কি বললাম, বোঝা গেল? এবার এই সমস্ত ত্রুটিগুলো সাধারণত কাদের ক্ষেত্রে দেখা যায়? দেখা যায় সেই সমস্ত মলিকুলের বা সেই সমস্ত আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজগুলো অলমোস্ট সেম, মানে অলমোস্ট একই রকম। ধরো আমি যদি বলি NaCl বা ধরো KCl বা ধরো সিজিয়াম ক্লোরাইড বা ধরো সিলভার ব্রোমাইড, এদের ক্ষেত্রে এই ধরো Na+ এবং Cl- এর সাইজ অলমোস্ট সেম বা K+ এবং Cl- এর সাইজ অলমোস্ট সেম, অর্থাৎ যাদের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজটা প্রায় একই রকম এবং যাদের ক্ষেত্রে এগুলো হাই কোঅর্ডিনেশন নাম্বার যুক্ত হয় তাদের ক্ষেত্রে সাধারণত আমরা এই ধরনের স্কটকি ডিফেক্ট দেখতে পাই। বোঝা গেল কি বললাম? এবার এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে দেখো এই যে এই ধরনের ক্লাসের ফলে কি হলো বলতো আমার, অর্থাৎ একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়নের সংখ্যা কিন্তু কমে গেল। তার মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা কমে যাওয়ার জন্য কি হচ্ছে, এই সমস্ত ত্রুটির ফলে কি হয়, ক্লাসের ঘনত্বটা কমে যায়। অর্থাৎ এখানে যেটা বলা সেটা হচ্ছে ক্লাসের ঘনত্ব কমে যায়। কারণটা হচ্ছে যেহেতু এখানে ক্লাসের কোণার সংখ্যাটা কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা গেল আমার স্কটকি ডিফেক্ট। নেক্সট 2 নম্বর। তাহলে এক্ষুনি যেটা বললাম স্কটকি ডিফেক্ট, তাহলে কি হলো তার সংজ্ঞাটা? তাহলে যদি বলি কি হলো না, সংজ্ঞাটা হচ্ছে স্কটকি ডিফেক্ট হচ্ছে এক ধরনের ভ্যাকেন্সি বা শূন্যতা জনিত ত্রুটি এবং যার ফলে কি হয় না, ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমানভাবে কমে যায় এবং যার ফলে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যার অনুপাতটা একই থাকে, অর্থাৎ অপরিবর্তিত থাকে। এরপর হচ্ছে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা কিরকম? ধরো আমার এই ধরনের একটা ক্লাস ছিল, এমএস টাইপের একটা ক্লাস ছিল, যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো একটা নির্দিষ্ট শৃঙ্খলে সাজানো আছে। এবার ধরো যদি এই রকম হয় যে কোনো একটা ক্যাটায়ন তার ল্যাটিস পজিশন থেকে সরে এসে, ধরো সে এইখান থেকে সরে এসে সে ধরো অবস্থান করছে এই জায়গাতে, মানে কোনো একটা ইন্টারস্টিশিয়াল পজিশন। ঠিক আছে, বা ধরো এইটাও এইখান থেকে সরে এসে ধরো অবস্থান করছে এই জায়গাতে ইন্টারস্টিশিয়াল পজিশন। অর্থাৎ কোনো একটা ক্যাটায়ন যদি তার ল্যাটিস পয়েন্ট থেকে সরে এসে যদি ইন্টারস্টিশিয়াল পজিশন বা আন্তঃস্থানিক স্থানে অবস্থান করে তাহলে কি হলো, তাহলে দেখো এইখানে কিছু ফাঁকা স্থান তৈরি হলো, যার ফলে দেখো এখানে কি হলো না, M+ এবং X- এর যে সুনির্দিষ্ট বিন্যাসটা কিন্তু এখানে ব্যাহত হলো, যার ফলে যে ধরনের ত্রুটি সৃষ্টি হয় তাকে বলে আমরা ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। অর্থাৎ এইটা বলতে পারো ওয়ান টাইপ অফ ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। অর্থাৎ তাহলে কাকে বলবো, যে ধরনের ইন্টারস্টিশিয়াল ডিফেক্টের ফলে যদি কোনো ক্লাসের ক্যাটায়ন যদি তার ল্যাটিস পয়েন্ট থেকে সরে এসে যদি কোনো ইন্টারস্টিশিয়াল পজিশনে অবস্থান করে তাহলে যে ধরনের ত্রুটি সৃষ্টি হয় তাকে বলবো আমরা ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। এবং দেখো এইখানে কিন্তু একই রকম M+ এবং X- এর অনুপাতটা আগেও যা ছিল এখনো কিন্তু তাই আছে, যার ফলে কি হবে না, এটা কিন্তু সর্বদাই তড়িৎ নিস্তড়িত থাকবে এবং যেহেতু এখানে এদের অনুপাতটা সমান আছে সেই জন্য এটা কিন্তু এক ধরনের কি ডিফেক্ট না, এক ধরনের স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। ঠিক আছে, আচ্ছা এবার কি হচ্ছে না, আচ্ছা এবার এখানে বলি দেখো কি হলো জিনিসটা, এই যে একটা ক্যাটায়ন তার ল্যাটিস পয়েন্ট থেকে সরে এসে তার ইন্টারস্টিশিয়াল পজিশনে অবস্থান করলো, যার ফলে কি হলো দেখো এখানে যেমন একটা ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট তৈরি হলো সেই সঙ্গে সঙ্গে দেখো এই জায়গাগুলো ফাঁকা তৈরি হলো, তার মানে কি সেখানে একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে। অর্থাৎ বলতে পারি যে ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট প্লাস
ইন্টারস্টিসিয়াল ডিফেক্ট, অর্থাৎ ভ্যাকেন্সি ডিফেক্ট এবং ইন্টারস্টিসিয়াল ডিফেক্ট, এই দুটোর সংমিশ্রণই হচ্ছে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। কি বললাম বুঝতে পারলে? এইটা আচ্ছা, এবার এইগুলো কাদের ক্ষেত্রে দেখা যায়? এক্সাম্পল হচ্ছে যে সাধারণত যাদের ক্ষেত্রে ক্যাটায়নের সাইজটা অ্যানায়নের অ্যানায়নের থেকে খুব ছোট, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো দেখতে পাই। যেমন ধরো AgCl বা ধরো AgBr, ঠিক আছে? যাদের ক্ষেত্রে দেখো সিলভার প্লাসের সাইজটা খুব ছোট, বা ধরো বলতে পারো আরো কিছু এক্সাম্পল, যেমন ধরো সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, জিঙ্ক সালফাইড এক্সেট্রা। অর্থাৎ দেখো এদের ক্ষেত্রে ক্যাটায়নের সাইজটা অ্যানায়নের থেকে অনেক ছোট, সেই জন্য এদের ক্ষেত্রে হচ্ছে, অর্থাৎ সেই জন্য আমরা এদের ক্ষেত্রে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট দেখতে পাই। এবার হচ্ছে এখানে একটা প্রশ্ন, যে কেন ক্যাটায়নের সাইজটা ছোট হওয়ার জন্য আমরা এই ধরনের ডিফেক্ট দেখতে পাই? কারণ হচ্ছে যে এই যে ইন্টারস্টিসিয়াল পজিশনটা, এই কিন্তু স্পেসটা অনেক কম, যার ফলে ক্যাটায়নের সাইজটা ছোট হলে তবেই কিন্তু সেখানে কিন্তু অবস্থান করতে পারবে, নচেত নয়। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, আরেকটা জিনিস এখানে যেটা হচ্ছে আমরা দেখেছিলাম আগেরটাতে, যে আমার স্কটকি ডিফেক্টে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা কমে যাওয়ার ফলে সেখানে কি হচ্ছিল, কেলাসের ঘনত্বটা কমে যাচ্ছিল। কিন্তু এক্ষেত্রে দেখো আমার ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা কিন্তু কমছে না, সেটা কিন্তু আমার কেলাসের মধ্যেই আছে, যার ফলে কি হচ্ছে, এখানে সংখ্যাটা না কমার ফলে এখানে কিন্তু কেলাসের ঘনত্ব কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা যে দুটো পড়লাম, অর্থাৎ স্কটকি ডিফেক্ট এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্ট, এখান থেকে আমাদের কোশ্চেন আছে এরকম যে স্কটকি ডিফেক্ট কি জিনিস এবং তার কয়েকটা এক্সাম্পল দিতে পারে, আর দিতে পারে যে স্কটকি ডিফেক্ট এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্টের মধ্যে পার্থক্য কি। তিনটে পার্থক্য তোমরা বলবে। কি পার্থক্য? প্রথম তোমরা তার সংজ্ঞাটা বলবে, দ্বিতীয়ত বলবে যে স্কটকি ডিফেক্ট হচ্ছে শুধুমাত্র ভ্যাকেন্সি ডিফেক্ট, বাট ফ্র্যাঙ্কেল ডিফেক্ট হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট এবং ইন্টারস্টিসিয়াল ডিফেক্টের সংমিশ্রণ। আর একটা হচ্ছে স্কটকি ডিফেক্টের ফলে কেলাসের ঘনত্বের স্কটকি ডিফেক্টের ফলে কেলাসের ঘনত্ব কি হয় না, কমে যায়, কিন্তু ফ্র্যাঙ্কেল ডিফেক্টের ফলে কি হয় না, কেলাসের ঘনত্ব অপূর্ণ থাকে। আর একটা কি হয় না, স্কটকি ডিফেক্ট দেখা যায় কাদের ক্ষেত্রে না, সেই সমস্ত আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজটা প্রায় একই রকম। আর ফ্র্যাঙ্কেল ডিফেক্ট দেখা যায় সেই সমস্ত আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে যেখানে ক্যাটায়নের আকারটা অ্যানায়নের তুলনায় অনেক ছোট হয়। এবার এখানে একটা শর্ট কোশ্চেন মাঝে মাঝে দেয়, যে বললো যে এমন একটা কম্পাউন্ডের নাম বলো, মানে এমন একটা আয়নীয় যৌগের নাম বলো যেটা স্কটকি ডিফেক্ট এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্ট দুটোই শো করে। সেটা হচ্ছে সিলভার ব্রোমাইড, AgBr। এটা একটা এমনই অর্থাৎ এটা ঠিক সিলভার ব্রোমাইড হচ্ছে দুটোই দেখায়, স্কটকি ডিফেক্ট এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্ট দুটোই শো করে সিলভার ব্রোমাইড। এটা একটা মাঝে মাঝে শর্ট কোশ্চেন দেয়। হলো, তাহলে আমরা এই পড়ে নিলাম যে স্টয়সিওমেট্রিক ডিফেক্ট কি, এবং তার দুটো একটা হচ্ছে এবং তার একটা হচ্ছে আমরা পড়লাম স্কটকি ডিফেক্ট, আর একটা পড়লাম ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। নেক্সট আসি পয়েন্ট ডিফেক্টের আরেকটা যেটা ভাগ, সেটা হচ্ছে নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট তার মানে সোজা কথা তোমরা বুঝতেই পারছো যে নন স্টয়সিওমেট্রিক মানে সেই ধরনের ডিফেক্ট যেখানে কোনো একটা কেলাসের ত্রুটির ফলে তার যে স্টয়সিওমেট্রিক যে আমার রেশিওটা, মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে অনুপাতটা, সেটা কিন্তু আর এক থাকে না, সেটা কিন্তু আমার পরিবর্তন হয়। এই জন্য এই ধরনের ডিফেক্ট বলা হয় আরেকটা, যেটাকে বলা হয় বার্থেলয়েড ডিফেক্ট। অর্থাৎ আরেকটা নাম হচ্ছে বার্থেলয়েড ত্রুটি। বার্থেলয়েড ত্রুটি কি? অর্থাৎ এগুলো সাধারণত দেখা যায় যেগুলো বার্থেলয়েড যৌগ, তোমরা অলরেডি পড়েছো ক্লাস 11-এ যে
বার্থেলয়েড যৌগ কোনগুলো, যেমন ধরো এইটা Fe0.88O, বা ধরো Fe0.88S, বা ধরো কপার 1.87S, অর্থাৎ এই ধরনের যৌগের ক্ষেত্রে, অর্থাৎ এগুলোকে আমরা কি বলি, এগুলোকে বলি আমরা বার্থেলয়েড যৌগ। কারণ আমরা বলেছিলাম যে এইখানে কিন্তু পরমাণুগুলো সরল অনুপাতে থাকে না। তার মানে এই সমস্ত যৌগের ক্ষেত্রে সাধারণত আমরা এই ধরনের নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট দেখতে পাই। এবার এটাকে আমরা আবার দুভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট বা বলা হয় ধাতব আধিক্যজনিত ত্রুটি, আর একটা হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট বা বলা হয় মেটালের বা ধাতব ঘাটতিজনিত ত্রুটি। তাহলে প্রথমে আমি আসি মেটাল এক্সেস ডিফেক্ট। এর একটা ভাগ হচ্ছে মেটাল এক্সেস ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি। তার মানে কি রকম ব্যাপারটা, অ্যানায়ন ভ্যাকেন্সি বলতে অর্থাৎ কোনো যদি একটা অ্যানায়নের ঘাটতি হয়, ধরো এই ধরনের একটা ক্লাস যেখানে m প্লাস এবং x মাইনাস গুলো অল্টারনেটিভ ওয়েতে আছে। ঠিক আছে, m প্লাস এবং x মাইনাস গুলো অল্টারনেটিভ ওয়েতে আছে। এবার ধরো যদি এরকম হয় যে কোনো কারণে এইখান থেকে কোনো একটা অ্যানায়ন বেরিয়ে গেল, তাহলে কি হবে? তাহলে দেখো যদি অ্যানায়ন বেরিয়ে যায় তাহলে দেখো অ্যানায়নের সংখ্যাটা ক্যাটায়নের তুলনায় কমে গেল। তার মানে উল্টো হয় বলতে পারি ক্যাটায়নের সংখ্যাটা একটা বেড়ে গেল। তার মানে যে জন্য এটাকে বলছি আমরা মেটাল এক্সেস, মানে অ্যাকচুয়ালি এখানে মেটাল বলতে আমরা এখানে ক্যাটায়নটাকে বলছি। তাহলে দেখো যদি কোনো কারণে কোনো একটা অ্যানায়ন তার ল্যাটিস পজিশন থেকে চলে যায় তাহলে কি হবে, সেখানে একটা আমার শূন্যতা তৈরি হবে, যার ফলে কি হবে অ্যানায়নের সংখ্যা কমে যাবে। অর্থাৎ অ্যানায়নের সংখ্যা কমে যায় মানে উল্টো হয়ে বলতে পারি একটা ক্যাটায়ন বা একটা মেটালের সংখ্যাটা কি হলো, সঙ্গে সঙ্গে বেড়ে গেল। আর যখনই বেড়ে গেল তাহলে কি হলো, তখন তাহলে দেখো এইটার মধ্যে কিন্তু আর প্লাস এবং মাইনাস চার্জটা কিন্তু আর ব্যালেন্স নেই, অর্থাৎ প্লাস চার্জটা কিন্তু বেড়ে গেছে, যার ফলে কি হবে ইলেকট্রন কি করবে না, ইলেকট্রন পেয়ারটা এখানে বজায় রাখার জন্য কি হবে বাইরে থেকে একটা ইলেকট্রন এখানে প্রবেশ করবে এবং প্রবেশ করে শূন্যস্থানটাকে ভর্তি করে দেবে, যার ফলে কি হবে এখানে দেখো প্লাস এবং মাইনাস চার্জটা ব্যালেন্স হবে, যার ফলে কি হবে সিস্টেমটা আবার ইলেকট্রন নিউট্রাল বা তড়িৎ নিস্তড়িত হয়ে যাবে। তাহলে এই ধরনের ত্রুটিকে বলবো আমরা মেটাল এক্সেস ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি, মানে একটা অ্যানায়ন চলে যাওয়ার ফলে যে ধরনের শূন্যতা তৈরি হলো তার ফলে কি হলো না একটা মেটাল এক্সেস হয়ে গেল। তাহলে এই ধরনের ত্রুটিকে বলবো আমরা মেটাল এক্সেস ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি। ঠিক আছে, অর্থাৎ অ্যানায়নের শূন্যতা জনিত ধাতব আধিক্য জনিত ত্রুটি। ঠিক আছে, এখানে আমি কয়েকটা আচ্ছা এগুলো সাধারণত কাদের ক্ষেত্রে দেখা যায় না, সাধারণত দেখা যায় যেগুলো অ্যালকালি মেটালের যে সমস্ত কমপ্লেক্স গুলো হয়, মানে যৌগগুলো হয়, যেমন ধরো NaCl বা ধরো KCl বা ধরো CaCl, এদের ক্ষেত্রে আমরা এই ধরনের মেটাল এক্সেস ডিফেক্ট দেখতে পাই। এবার আমি এখানে একটা এক্সাম্পল বলি যে কিরকম হয় এগুলো অ্যাকচুয়ালি। ধরো যদি আমি সোডিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করি ইন প্রেজেন্স অফ
সোডিয়াম ভেপার, অর্থাৎ সোডিয়াম বাষ্পীভূত যদি আমরা সোডিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করি তাহলে কি দেখতে পাবো, তাহলে আমরা এই ধরনের তুলি দেখতে পাবো। কি হয় এখানে অ্যাকচুয়ালি না, সোডিয়াম ক্লোরাইডকে সোডিয়াম ভেপারের প্রেজেন্সে উত্তপ্ত করলে কি হয়, সোডিয়াম ক্লোরাইডের গায়ে আটকে যায় ধীরে ধীরে, এবং আটকে যাওয়ার ফলে কি হয়, যেহেতু আমার সোডিয়াম ক্লোরাইডে কি আছে Na প্লাস আর Cl মাইনাস, তাহলে কি হয় ওই Cl মাইনাস গুলো ধীরে ধীরে ওই সোডিয়াম বাষ্পের সংস্পর্শে চলে আসে, যার ফলে কি হয় যখনই Cl মাইনাস গুলো সোডিয়াম বাষ্পের সংস্পর্শে চলে আসে তখন কি হয় ওই Cl মাইনাস গুলো সোডিয়াম কি করে না, আয়নাইজ করে দেয় বা আয়নিত করে দেয়, যার ফলে কি হয় সোডিয়াম বাষ্পটা এরকম একটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে Na প্লাসে পরিণত হয়ে যায়, এবং সেই Na প্লাসটা Cl মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে দেয়, আবার সোডিয়াম ক্লোরাইড তৈরি করে দেয়, এবং যে ইলেকট্রনটা ছেড়ে দিল সেই ইলেকট্রনটা কি হচ্ছে, সেই ইলেকট্রনটা ওইখান থেকে যে Cl মাইনাসটা মানে যেটা এর সঙ্গে এখানে যুক্ত হচ্ছে সেই Cl মাইনাসের জায়গায় গিয়ে এই পার্টিকুলার ইলেকট্রনটা বসে যায়, যার ফলে কি হলো এখানে একটা আমার ডিফেক্টের সৃষ্টি হয়। এবার আমি কি বললাম না, NaClটার অ্যাকচুয়ালি কালার কি হয় না, সাদা, কিন্তু তাকে যদি আমরা সোডিয়াম ভেপারের প্রেজেন্সে তাকে যদি আমরা যদি মানে উত্তপ্ত করি তাহলে কি হয়, সেটা ধীরে ধীরে হলুদ বর্ণের হয়ে যায়। তার কারণটা হচ্ছে কি না, এই যে বললাম যে এখানে একটা ইলেকট্রন মুক্ত হচ্ছে, তার মানে যখনই ইলেকট্রনটা মুক্ত হচ্ছে তার মানে কি সেই ইলেকট্রনটা কি একটা ফ্রি ইলেকট্রন, তার মানে যখন সেটাকে আমরা এনার্জি দেবো মানে যখন সেটাকে আমরা হিট করবো তখন কি হবে ওই ইলেকট্রনটা এক্সাইট হবে, মানে সে কি হবে তার গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইট স্টেটে যাবে, এবং যখন সে সেখান থেকে আবার নিচে নেমে আসবে তখন সে একটা এনার্জি ছাড়বে, এবং যার ফলে কি হবে এর বর্ণটা আমরা সাদা থেকে আমরা হলুদ দেখতে পাবো। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এটা কিন্তু অনেক সময় মাঝে মাঝে কোশ্চেন হয়, যে হয়তো বললো যে সোডিয়াম ক্লোরাইডের বাষ্পকে সোডিয়াম ক্লোরাইডে যদি আমরা সোডিয়াম আকুর উপস্থিতি উত্তপ্ত করি তাহলে দেখতে পাওয়া যায় যে সোডিয়াম ক্লোরাইডের বর্ণ সাদা থেকে ধীরে ধীরে হলুদ হয়ে যায়, কেন ব্যাখ্যা করো, তাহলে তোমাকে এই জিনিসটা বলতে হবে। নেক্সট হচ্ছে আরেকটা এখানে আছে, যেটা হচ্ছে এফ কেন্দ্র বা বলা হয় এফ সেন্টার আছে। এফ সেন্টারটা কি জিনিস আছে, এফ কথাটা আসছে ফ্রম গ্রিক ওয়ার্ড ভার্ব, গ্রিক বললাম, এটা ভুল বললাম, এটা ফ্রম জার্মান ওয়ার্ড ভার্ব। ভার্ব শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি কালার বা বর্ণ, ঠিক আছে। এই ভার্বের এই এফ থেকে আসছে এফ সেন্টার, অর্থাৎ এফ সেন্টার আমরা কাকে বলছি, এই যে এক্ষুনি বললাম যে কোনো একটা ক্লাসের মধ্যে যদি এই ধরনের ত্রুটি সৃষ্টি, অর্থাৎ মেটাল এক্সেস ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি, অর্থাৎ কোনো একটা মেটাল চলে যাওয়ার ফলে সেখানে কোনো একটা অ্যানায়ন চলে যাওয়ার ফলে কি হচ্ছে না, সেখানে একটা শূন্যতা তৈরি হচ্ছে, সেই শূন্যস্থানকে বলছি আমরা এফ সেন্টার বা বলা হয় এফ কেন্দ্র, এবং সেই এফ সেন্টারে কি হচ্ছে না বাইরে থেকে একটা ইলেকট্রন সেখানে বসে যাচ্ছে, তাহলে সেই ইলেকট্রনটা বসে যাওয়ার ফলে কি হচ্ছে অ্যাকচুয়ালি সেই কম্পাউন্ডটা কালার শো করছে বা বিভিন্ন বর্ণ শো করছে, তাহলে সেই জন্য একে বলছি আমরা এফ কেন্দ্র বা এফ সেন্টার, ঠিক আছে। সেরকম KCl পটাশিয়াম ক্লোরাইড, এটা অ্যাকচুয়ালি বর্ণ সলিড, KCl এটা অ্যাকচুয়ালি বর্ণ সলিড, আর একে যদি আমরা পটাশিয়াম ভেপারের প্রেজেন্সে থেকে আমরা উত্তপ্ত করি তাহলে তার বর্ণ হয়ে যায় ধীরে ধীরে পিঙ্ক, ঠিক ওই একই কারণের জন্য, মানে এই ধরনের মেটাল এক্সেস ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি ডিফেক্টের ফলে আমাদের কিন্তু এদের বর্ণটা চেঞ্জ হয়ে যায়। হলো, এরপর পরে আরেকটা এর যে ভাগ ছিল মেটাল এক্সেস ডিফেক্ট, সেটা হচ্ছে যে মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু ইন্টারস্টিশিয়াল ক্যাটায়ন। এইটা কি রকম, মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু ইন্টারস্টিশিয়াল ক্যাটায়ন, মানে কোনো একটা আন্তঃস্থানিক ক্যাটায়নের ফলে যে ধরনের মেটাল এক্সেস ডিফেক্ট দেখতে পাই। কিরকম, ধরো এই একটা আমার ক্লাস ছিল,
ধরো এটাকে আমি n প্লাস এক্স মাইনাস অল্টারনেটিভ লিখছি n প্লাস এক্স মাইনাস n প্লাস সরি এটা এক্স মাইনাস এক্স মাইনাস n প্লাস এক্স মাইনাস n প্লাস আবার n প্লাস এক্স মাইনাস n প্লাস এক্স মাইনাস যেভাবে অল্টারনেটিভ গুলোতে আছে ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো। এবার ধরো যদি এইরকম হয় যে কোথা থেকে একটা বাইরে থেকে ধরো কোনো একটা ক্যাটায়ন চলে আসলো এবং একটা ইন্টারস্টিসিয়াল পজিশন ধরো আর একটা প্লাস চলে আসলো, ঠিক আছে? তাহলে দেখো বাইরে থেকে যদি কোনো একটা ক্যাটায়ন এর মধ্যে প্রবেশ করে যায় তাহলে কি হলো, এখানে ক্যাটায়নের সংখ্যাটা কিন্তু অ্যানায়নের তুলনায় বেড়ে গেল। তাহলে বেড়ে গেলে কি হবে, সিস্টেমটা কিন্তু আর ইলেকট্রোনিউট্রাল থাকবে না। তখন তাহলে কি হবে, সিস্টেমটাকে ইলেকট্রোনিউট্রাল রাখার জন্য কি হবে, সঙ্গে সঙ্গে একটা কি হবে না, একটা নেগেটিভ চার্জ মানে একটা ইলেকট্রন ধরে এখানে এন্টার করবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি হলো না, তাহলে এইখানে কিন্তু আর চার্জটা কিন্তু আর ঠিকঠাকই হয়ে গেছে, অর্থাৎ প্লাস চার্জটা যা ছিল মাইনাস চার্জটাও একই হয়ে গেছে, যার ফলে কি হবে, সিস্টেমটা আবার ইলেকট্রোনিউট্রাল হয়ে যাবে এবং এর ফলে যে ধরনের ডিফেক্ট দেখতে পাবো তাকে বলবো আমরা মেটাল এক্সেস ডিফেক্ট। কেন এটা মেটাল এক্সেস ডিফেক্ট, কারণ দেখো এখানে অ্যাকচুয়ালি কিন্তু মেটালের সংখ্যা কিন্তু একটা বেড়ে গেছে তার তুলনায় অ্যানায়নের তুলনায়। কি বললাম, বোঝা গেল? এবার এর একটা এক্সাম্পল কিরকম হবে, যদি আমি একটা এক্সাম্পল বলি এইরকম, যে ধরো জিঙ্ক অক্সাইডকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি হয়, জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে এর বর্ণটা ধীরে ধীরে সাদা থেকে হলুদ বর্ণ হয়ে যায়। কিভাবে, জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে এটা ভেঙে যে হয় জিঙ্ক 2 প্লাস প্লাস হাফ O2 প্লাস 2 ইলেকট্রন, ঠিক আছে? অর্থাৎ এই ধরনের একটা এখানে বিক্রিয়া হয়, ঠিক আছে? জিঙ্ক অক্সাইডটা ভেঙে যে হয় জিঙ্ক 2 প্লাস প্লাস হাফ O2 প্লাস 2 ইলেকট্রন। এবার ধরো যদি আমি এগুলোকে এভাবে লিখতাম, ধরো এগুলোকে আমি n প্লাস এক্স মাইনাস না লিখে দেখো কোশ্চেনটা আবার বলছি যে জিঙ্ক অক্সাইডকে আমরা উত্তপ্ত করলে এ ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করে, তার কারণটা হচ্ছে জিঙ্ক অক্সাইডকে আমরা উত্তপ্ত করলে জিঙ্ক অক্সাইডটা ভেঙে যে কি হয় না জিঙ্ক 2 প্লাস প্লাস হাফ O2 প্লাস 2 ইলেকট্রনে কনভার্ট হয়। কিরকম করে, ধরো আমার এখানে একটা ক্লাস ছিল যেখানে কি